606 সাল থেকে এই লোকালয়টি হাংচৌ নামে চিহ্নিত। সিল্কের বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল এর বন্দর। সং সাম্রাজ্যের সময় এটা ছিল দক্ষিণাঞ্চলের রাজধানী। এবং প্রধান সংস্কৃতি কেন্দ্র। ত্রয়োদশ শতাব্দীতে ভেনিসীয় পর্যটক মার্কো পোলো এই শহর ভ্রমণে এসে এটাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর বলে চিহ্নিত করেছিলেন। চতুর্দশ শতাব্দীতে এই শহরটি থেকে বন্দর সরিয়ে নেবার পর এটা তার আভিজাত্য হারাতে থাকে। তাইপিংরা 1861 সালে এর প্রায় সবগুলো পুরনো স্থাপনা গুড়িয়ে ফেলে। জাপানি সৈন্যরা শহরটি দখলে রাখে 1937 থেকে 1945 সাল পর্যন্ত। নবচীনের স্বাধীনতার পর 1950 সাল থেকে ধীরে ধীরে জাগতে থাকে এই শহরটি আবারও। হাংচৌ প্রাচীনকাল থেকেই সিল্ক, কাপড় আর মেশিনারি তৈরির শহর হিসেবে পরিচিতি পেয়ে এসেছিল। তবে 1992 সালের অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনের পর থেকে ইলেকট্রনিক্স আর হালকা মেশিনারিজের শিল্প কারখানাতেও ভরে যাচ্ছে। গড়ে উঠছে নতুন নতুন ভবন, নির্মিত হচ্ছে ব্যবসা বাণিজ্য কেন্দ্র। শহরের মধ্যে প্রাচীন স্থাপনার চিহ্ন মাত্র অবশিষ্ট নেই। এই শহরের মানুষের গড় আয় অনেক বেশি, মাথাপিছু $4,620। সমগ্র চীনের 659টি শহরের মধ্যে এর অবস্থান অষ্টম। হুবাই প্রদেশের এক কবর থেকে এ নমুনাটি সংগ্রহ করা হয়েছিল প্রায় 100 বছর আগে। 2000 বছর আগে হান রাজত্বকালে চীনে সিল্ক শিল্প উৎকর্ষতার শীর্ষে পৌঁছে। তাং সাম্রাজ্যকালে সিল্ক নিয়ে নানা রকমের উদ্ভাবনী শুরু হয়। কাপড়ের উপর নকশা করে চিত্রকর্ম আঁকার প্রচলন শুরু হয় সে সময় থেকে। মূলত এ সময়ই চীনারা ছাপাখানা উদ্ভাবন করে। তার কিছুটা প্রয়োগ তাদের কাপড়ের উপরও শুরু হয়ে যায়। সং আর ইয়াং সাম্রাজ্যকালে যদিও সিল্ক ব্রোকেডের ব্যবহার শুরু হয়েছিল, তথাপিও মিং ও চিং সাম্রাজ্যকালে এর সবচেয়ে বহুল ব্যবহার দেখা যায়। রাজকীয় পোশাক হিসেবে তখন সিল্ক ব্রোকেড পরিচিতি পায়। এই জাদুঘরটি কেবল ঐতিহাসিক সিল্ক সামগ্রী দেখিয়েই শেষ করছে না তাদের কাজ। রেশম পোকা থেকে কতগুলো স্তর পার হয়ে সিল্ক উৎপন্ন হয় তার চাক্ষুষ বিবরণও থাকে সেখানে। ভিডিও প্রজেক্টরে আছে সেটা দেখারও সুযোগ। অনুসন্ধিৎসু পর্যটকেরা এক মনে বসে দেখেন রেশম পোকার কাণ্ড কারখানা।
5000 বছর ধরে চীনারা সিল্ক বস্ত্রের ব্যবহার করে এলেও তা উদ্ভাবনের 3000 বছর পর্যন্ত সময় চীনারা এটাকে বাইরের দুনিয়া থেকে গোপন করে রেখেছিল। প্রায় 1700 বছর আগে জাপান এবং পরে ভারত চীনের কাছ থেকে সিল্কের কারিগরি জেনে নেয়। তারপর বিশ্বজুড়ে অভিজাত বস্ত্র হিসেবে সিল্কের জয় জয়কার। এই সিল্ক মিউজিয়ামের পাশেই সিল্ক পণ্য বিপণনের জন্য আছে শোরুম। মিউজিয়াম দেখতে আসা পর্যটকেরা এখান থেকে সিল্কের কাপড় কিনতে পারেন। তবে সিল্কের কাপড় বেশ সস্তায় মেলে হাংজোর পুরান বাজারে। চীনের 8-10টা শপিং এলাকার মতো এখানেও সুহাসিনীদের প্রাধান্য। চাইনিজ সিল্কের পরশ নিয়ে আমরা বেরিয়ে পড়ি পুরান বাজার এলাকাটি ঘুরে দেখতে। অতি প্রাচীনকাল থেকেই হাংজোর পুরান বাজারের সুনাম সমগ্র চীন জুড়েই, আর সে কারণে পৃথিবীর স্বর্গ বলে খ্যাত হাংজো বেড়াতে আসা পর্যটকদের ভিড় এই পুরান বাজারে সারা বছর লেগেই থাকে। পর্যটকদের আকর্ষণ করার মতো যথেষ্ট উপকরণও আছে এই পুরান বাজারে। সমস্ত পুরান বাজার যেন একটি বড়সড় অ্যান্টিক শপ। যেখানেই চোখ যায় সেখানেই দেখা যায় অ্যান্টিক পড়ে আছে। তারপরও হাংজোবাসী খুলে বসেছেন অ্যান্টিকের দোকান। দোকান ঘরগুলো অ্যান্টিক। অনেক ছবি আর ভাস্কর্য বিক্রি হয় এখানে। আমরা দেখতে থাকি এই সব ঐতিহ্যমণ্ডিত ভাস্কর্য এবং চিত্রকর্মগুলো। হাংজো পুরান বাজার এলাকায় ঢুকতেই ছোট্ট খোলা চত্বরে ধাতু দিয়ে তৈরি কর্মব্যস্ত এক চাইনিজ পরিবারের স্থাপত্যকর্ম। এই চত্বরটি পেরিয়ে একটু সামনেই দেখা মিলল তাৎক্ষণিক চিত্রশিল্পীর। চীনের অনেক পর্যটন শহরে এরকম চিত্রশিল্পীদের দেখা যায়, যারা পর্যটকদের সামনে বসিয়ে তাৎক্ষণিক তাদের প্রতিকৃতি এঁকে দেন। এখানেও তাই। এই চিত্রশিল্পী এক মনে এঁকে চলেছেন এক তরুণীর প্রতিকৃতি। পাশের জন অবশ্য আঁকছেন পুরান বাজারের প্রতিকৃতি। এই যন্ত্রটিকে বায়োস্কোপ বা টোকিশো যে নামেই আমরা চিনি না কেন, চীনারা একে বলছে পিকচার শো। কালের আবর্তে বায়োস্কোপ হারিয়েছে তার দর্শক, কিন্তু চীনের এই তরুণ হারাননি তার ধৈর্য। কালের সাক্ষী এই বায়োস্কোপ যন্ত্রটাকে আগলে বসে আছেন পুরান বাজারে। আমাদের দেশের বায়োস্কোপের সাথে এই যন্ত্রের কোথাও কোনো অমিল দেখা গেল না। সমস্ত পুরান বাজার জুড়েই ঐতিহ্যিক সব অ্যান্টিক শপে ভর্তি। তারপরও দেখা গেল আধুনিক খেলনা বিক্রির দোকান। এই দোকানে বাচ্চাদের অদ্ভুত অদ্ভুত কিছু খেলনার দেখা মিলল।
এখানেও দেখা মিলল সূচি শিল্পীদের। চীনারা অবশ্য দোকানদারির পাশাপাশি তাদের উৎপাদন কাজও চালিয়ে যান। এক চীনা তরুণকে দেখা গেল সে তার দোকানে বসেই তৈরি করছে কাঁচের শোপিস। পর্যটকদের চাহিদা অনুযায়ী তাৎক্ষণিক তৈরি করে দেন এই দোকানে বসেই। এ থেকে বোঝা যায় শুধু ভারী বা মাঝারি শিল্প নয়, কুটির শিল্পেও চীনারা বিপ্লব ঘটিয়েছে। আর এই সবই সম্ভব হচ্ছে একটি কারণে, তা হচ্ছে চীনারা তাদের জনসংখ্যাকে সম্পদে রূপান্তরিত করতে পেরেছে। চীনাদের এসব ঐতিহ্যমণ্ডিত কুটির শিল্পের নান্দনিক উপস্থাপনা দেখতে দেখতে ঢুকে পড়ি এক পেন্টিংয়ের দোকানে। আর সব দোকানের মতোই পুরনো ঐতিহ্যিক দৃশ্যের পেন্টিং ফ্রেমিং করে সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য। একটি বিশেষ ছবির উপর দৃষ্টি আটকে যায়। এটি চীনের অতি পুরনো এক জনপদের চিত্র। এই জনপদটি এখনো ধরে রেখেছে তার আদি অকৃত্রিম ঐতিহ্যকে। হঠাৎ করে এই জনপদটি বিশ্ববাসীর কাছে নতুন আলোচনার বিষয় হয়ে উপস্থাপিত হয়েছে, আর সেটি হচ্ছে সিনেমার কারণে। সিনেমাটি মিশন ইম্পসিবল 3, হলিউডের বক্স অফিস কাঁপানো ব্যবসা সফল ছবি। জনপদটির নামের সাথে এখন একটি লেজ জুড়ে দিয়েছে বিশ্ব পর্যটক, তা হচ্ছে সিতাং মিশন ইম্পসিবল গ্রাম। এবার আমরা যাব সাংহাই থেকে প্রায় 100 কিলোমিটার দূরে চীনের অতি পুরনো জনপদ সিতাং দেখতে।